আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে আমরা প্রবাসীরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হই। বিভিন্নভাবে প্রতারণার শিকার হওয়ার পর আমরা একটা সময় দেশে যাওয়া আমাদের বন্ধ হয়ে যায় 10 বছরের জন্য। ট্রাভেল ব্যান করে রাখে বা ট্রাভেল রেস্ট্রিকশন বলেন কিংবা সফর মামলা বলেন। এক কথায় 10 বছরের জন্য সৌদি আরবের বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেয় সৌদি সরকার। কোর্ট থেকে এই রায়টা দিয়ে দেয়, কারণ বিভিন্ন সময় আমরা এই ওয়াইফাই বিল সংক্রান্ত মামলার শিকার হই, লেনদেন সংক্রান্ত কফিলের কাছ থেকে এই ধরনের মামলার শিকার হতে হয়, বা অনলাইনে কেনাকাটা করতে গিয়ে ঠিকমতো কিস্তি পরিশোধ না করতে পেরে মামলার শিকার হতে হয়। আর এই মামলাগুলো যখন হয় তখন আমাদেরকে ট্রাভেল রেস্ট্রিকশনের মধ্যে রাখে। যতক্ষণ না পর্যন্ত তাদের পাওনা টাকা পরিশোধ না করবো ততক্ষণ পর্যন্ত তারা মামলা উঠাবে না। তো আমাকে গতকালকে এক ভাই, এক বাংলাদেশি নতুন সৌদি আরবে এসেছে। আসার পর তার ইকামা দিয়ে আবসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য কোনো এক পরিচিত লোকের কাছে গেছে। সে নিশ্চয়ই বাংলাদেশী হবে। সৌদি আরবে আমরা বিভিন্ন জাতের লোক থাকি, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, বিভিন্ন দেশের লোক থাকি। আমি সৌদি আরবে 1.5 যুগের এই প্রবাসী জীবনে আমি কখনো এমনটা দেখি না যে একজন ইন্ডিয়ান লোক আর একজন ইন্ডিয়ান লোকের মানে ধোঁকা দিয়ে তার বিপদে ফেলে সে আরেকজন লাভবান হতে। আমি পাকিস্তানিদেরকে কখনো দেখি নাই, তেমন একটা দেখি নাই যে একজন পাকিস্তানি আরেকজন পাকিস্তানির এইরকম ধরনের মানে ঝামেলার ভিতর ফালাতে, ঠিক আছে, মানে উপকারের নামে অপকার করতে। তারা আকাম কুকাম প্রচুর পরিমাণে করে সৌদি আরবে। তবে আমি যেটা দেখছি সেটা পাকিস্তানিরা নিজেরা নিজেরা মিলে মিশে করে। আমার সাথে আপনার সাথে করবে, কিন্তু তারা তাদের দেশের পাকিস্তানির সাথে পাকিস্তানি কিন্তু এই হারামি কাজগুলো করে না, ঠিক আছে। একজন সুদানি কখনো একজন সুদানির সাথে 2 নম্বরই কাজ করে না। যদি করতে হয় তাহলে আদার পার্সনের সাথে বা অন্য কান্ট্রির লোকের সাথে করে। তো কিন্তু আমরাই একটা মানে নিকৃষ্ট জাতি বললে চলে। কারণ সৌদি আরবে একজন বাঙালির কাছে গেলে সরলতার সুযোগ পেলে তারে দিয়া মানে তার নিজের যত এই লোভনীয় কাজগুলো আছে সেই কাজগুলো উদ্ধার করে নেয়। এক এই যে একটা ভাই, আমি আমার কথাই বলবো একটু পরে। আমাকে অনেকেই বলে যে ভাই আমি এই বাইরে থেকে একটা সিম কার্ড কিনছি, বহিরাগত দোকান থেকে, সুপার মার্কেট থেকে কিংবা রিয়াদের ভাতা মার্কেট থেকে একটা সিম কার্ড কিনছি। একটা সিম কার্ড কেনার পর আমার কাছে পরপর 3টা 4টা ওয়াইফাই বিল চলে আসে। আমার নামে 5টা 6টা সিম আছে, 2টা 3টা ওয়াইফাই আছে। এই ওয়াইফাই বিলের কারণে আমার এখন 10 বছর মামলা, এই ট্রাভেল রেস্ট্রিকশন দিছে, ঠিক আছে। কিভাবে কি হলো আমি জানতেও পারি না, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো পেতে পেতে একেবারে টায়ার্ড হয়ে গেছি। আর সেইটারে একটু পরীক্ষামূলক মানে আমি একটা কাজ করছিলাম, সেটা হলো আমি রিয়াদে গিয়ে ভাতা মার্কেট থেকে একটা জেন সিম কার্ড কিনি এক বাঙালির কাছ থেকে। বাঙালি কিন্তু আমার সাথে সেম কাজটাই করছে। আমি জেনে শুনে বুঝে তার কাছে গেছি যে আমাকে দর্শক যে কথাগুলো বলে এই কথাগুলো আহ, কতটুকু মানে গ্রহণযোগ্য বা কি, এটা তো অবশ্যই ঠিক, কিন্তু তারপরে আমার সাথে কি ঘটতে পারে সেটা আমি চেক করার জন্য ট্রাই করছি। আমার সাথে কিন্তু সেম কাজটাই করছে এই বাঙালি, যদিও তারে আমি পুলিশে দিছি। আমি তারা ছাড়ি নাই, আমি তার সাথে সাথে পুলিশে দিছি। তারে 999-এ কল করে আমি সাথে সাথে পুলিশের কাছে হ্যান্ড ওভার করছি। তো কথা হলো যে আমাকে কালকে এক ভাই বললেন যে এক লোকের কাছে আবসার অ্যাকাউন্ট খুলতে নিছে। সেই লোকটা তার আবসার অ্যাকাউন্ট খুলে তার 10 বার ফেস ভেরিফিকেশন নিছে। ফেস ভেরিফিকেশন নেওয়ার পর তার কিছুদিন পরে জানতে পারে তার নামে 10টা সিম কার্ড, ওই যে 10 বার ফেস ভেরিফিকেশন নিছে, তার নামে 10টা সিম কার্ড সে রেজিস্ট্রেশন করছে। এই 10টা সিম কার্ড রেজিস্ট্রেশনের মধ্যে 8টা হলো রেড বুল আর 2টা হলো এসটিসি।
এই যে একজন বাঙালি আরেকজন বাঙালির কাছে গেছে উপকারের জন্য, কিন্তু ওই যে ওই কুলাঙ্গার কি কাজটা করলো, তার নামে 10টা সিম কার্ড রেজিস্ট্রেশন করছে। ঠিক আছে, এখন বিপদে পড়ছে কে? এই লোকটা। আপনারা স্ক্রিনে ফলো করেন, তার কমেন্টটা আমি আপনাদেরকে শেয়ার করছি। তো এরপরে আমি যখন রিয়াদে একটা এই সিম কার্ড কিনতে গেলাম, জেনে শুনে যে প্রতারণার মধ্যে পড়ি কিনা, আমার নামে ভাই একটা সিম কার্ড রেজিস্ট্রেশন করছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই কমপ্লিট হয়েছে, আমি কিন্তু দেখতেছি। তো ভেরিফাই কমপ্লিট হওয়ার পর আমাকে ওই বাঙালি বলে, তার বাড়ি হলো কুমিল্লা। এই বাঙালি বলে যে ভাই আমার এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে একটু ডিস্টার্ব করে, একটু অপেক্ষা করেন, নেটও স্লো, সেন্সরও ডিস্টার্ব করে। তো ঠিক আছে, আমি তো দেখতে আছি সে একটা সিম অলরেডি সাবমিট করে লাইছে। আবার আমার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিল, নেওয়ার পর আবার একটা সেম কোয়ালিটিতে আবার একটা সিম কার্ড সাবমিট করলো। ঠিক আছে, আবার তার সেন্সরের সমস্যা। ঠিক আছে, সে এমনভাবে বিরক্ত বোধ হচ্ছে যে আসলেই মনে হয় সত্যি সত্যি ওই এলাকার টাওয়ারগুলো বন্ধ করে দিছে, এবং ফিঙ্গারপ্রিন্টের সেন্সর যে মেশিনটা ছোট, সেটা একেবারে বাদ হয়ে গেছে। খুব বিরক্ত বোধ হচ্ছে। একে একে 3টা সিম কার্ড জেন সিম, দুইটা জেন সিম, একটা মোবাইল সিম সে রেজিস্ট্রেশন করে ফেললো, তিনটাই প্রিপেড। এবার 4 নাম্বার দাফ, 4 নাম্বারে সে জেন কোম্পানির একটা ওয়াইফাই আমার নামে রেজিস্ট্রেশন করার জন্য মনস্তব করলো, চিন্তা ভাবনা করলো। এখন আমাকে বলছে যে ভাই ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, আপনি আপসার অ্যাকাউন্ট লগ ইন করেন। হ্যাঁ, আপসার অ্যাকাউন্ট লগ ইন করেন। তো আমি তো বুঝি যে আপসার অ্যাকাউন্ট লগ ইন করবে কি কারণে। তো লগ ইন করার জন্য আমি তারে আমার পাসওয়ার্ড নাম্বার পাসওয়ার্ড দিলাম আপসের অ্যাকাউন্টের। সে সেখানে নাফিতে ঢুকলো। নাফিতে ঢোকার পর আমার কাছে ওটিপি কোড আসে। তো আমি জানি যে নাফিতে ঢুকলে এই নাফাতের অ্যাক্সেস লাগে। তো যাওক, সেখানে গেলাম। যাওয়ার পর সেখানে আমার নামে একটা ওয়াইফাই রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করে। আমার কাছে যখন এই নাফাদের যেই বন্ড কন্ট্যাক্ট, অনলাইনে কন্ট্যাক্ট 1150 টাকা, এটার একটা কন্ট্যাক্ট করতে হয় যে কোম্পানির ওয়াইফাই নামায় তুলে, সেই কন্ট্যাক্টটা করার জন্য আমার কাছে একটা ওটিপি কোড আসে নাফাত থেকে। সেই ওটিপি কোডটা আমার কাছে যখন চায়, তখন আমি তাকে ওটিপি কোডটা একটু এদিক সেদিক করে দিছি, কিন্তু হয় না। পরে সে একবার আমার মুখের দিকে একটু মানে বিরক্ত বোধ হয়ে তাকালো। তা আমার বলতেছে ভাই মোবাইল দেন, আপনি ওটিপি কোডটা ভুল কইছেন, মোবাইলটা দেন। তা আমি বলছি ভাই আমি ভুল বলি নাই, আমি ঠিকই বলছি, আপনি নাম্বারটা উঠান। ঠিক আছে, আমি নাম্বারটা আবার বলছি আবার ভুল। তো পরে লাস্টে আমার কাছ থেকে মোবাইলটা নিতে চায়, সাথে সাথে তাৎক্ষণিক আমি তার কলারটা ফাঁসে ধরি। আমার সাথে আরও লোক আছে। তো তারা কিন্তু পাশে থেকে দেখতেছে তো সে কি করতেছে। পরে লাস্টে আমি পুলিশের কল দিলাম, তার কলারটা ফাঁসে ধরে পুলিশের কল দিলাম। পুলিশ তাৎক্ষণিক আসলো, 2-3 মিনিটের মধ্যে চলে আসছে। আসার পর পুলিশের হাতে তারে হ্যান্ড ওভার করলাম। পুলিশ তারে নিয়ে গেল, এবং পরবর্তীতে তার কি হলো সেটা জানি না, তবে সে এই কাজগুলা করল। পরক্ষণে আমি বুঝতে পারলাম যে প্রবাসীদের সাথে এরকম ধরনের প্রতারণাগুলো কিভাবে অহরহ হয়। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কোনো মার্কেট, কোনো বহিরাগত দোকান, কোনো জায়গা থেকে কিছু কিনবেন না, কোনো সিম কার্ড কিনবেন না। কেউ আপনার কাছ থেকে যদি মোবাইলে ওটিপি কোড চায়, আপনার কফিল যদি আপনার কাছ থেকে ওটিপি কোড চায়, বা দয়া করে আপনার কফিলের ওটিপি কোড দিবেন না। আপনার কফিলের যদি ওটিপি কোড দিতে হয়, সেটা কিসের ওটিপি কোড সেটা আপনি ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। কফিল কখনোই আপনার কাছ থেকে ওটিপি কোড চাওয়ার কথা না। কফিল আপনার ইকামা বানাবে, আপনারে খুরুজ লাগাবে, ছুটি লাগাবে, যা কিছু করুক, আপনার কাছে ওটিপি কোড আসবে না। কফিল যাই কিছু করবে আপনার জন্য, সব কিছু তার আপসেট থেকে করবে, আপনার আপসেট থেকে করতে পারবে না।
আপনার আপসিট থেকে যাই করবে সেটা আপনি নিজের ইচ্ছাকৃতভাবে নিজে করবেন। কফিল যদি কখনো আপনার কাছ থেকে এই ওটিপি কোড চায় সেটা দিবেন না। হ্যাঁ, দিবেন না কেন? দিবেন, তবে কোন ক্ষেত্রে? আপনি একটা জায়গায় কাফালা হবেন, কিউআর থেকে আপনার ওটিপি কোড আসবে, সেটা দিবেন। বিশেষ করে আপনি নাফাত থেকে কোনো ওটিপি কোড আসলে আপনি সেটা কাউকে দিবেন না। নাফাত থেকে ওটিপি কোড আসলে কাউকে দিবেন না। যদি কিউআর থেকে ওটিপি কোড আসে, সেটা আপনি যদি কাফালা হওয়ার ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে দিবেন, হুটহাট করে দিবেন না। আমরা অনেকে মনে করি যে কফিল আমারে বলছে ওটিপি কোড দিতাম, হাইয়াই দিত, না দিলে তো কালকে আমার দেশে পাঠিয়ে দিব। ভাই, এগুলি ফাইজলামি চিন্তা ভাবনা। ঠিক আছে, কফিল কখনোই আপনার কাছ থেকে ওটিপি কোড চাইবে না। যখন আপনার নিজের প্রয়োজন, যেটা আপনি জানেন যে আমার এখানে এই কাজটা করতে হইব, সেখানে নাফাত লাগবে, কিউআর লাগবে, সেটা আপনি উপস্থিত থেকে আপনি কাজটা করাবেন। ঠিক আছে, আদারওয়াইজ আপনি কাউকে কোনো রকম ওটিপি কোড দিবেন না, কোথাও থেকে সিম কার্ড কিনবেন না। এবার আসি মূল কথায়, এই যে মামলার সমাধান কি? মামলার সমাধান হলো, আপনি আপনার নামে যদি এরকম ধরনের সিম কার্ড, ওয়াইফাই রেজিস্ট্রেশন করা থাকে, সেটা আপনি অফিসে যাবেন, কাস্টমার কেয়ারে যাবেন, যে কোম্পানির ওয়াইফাই বা সিম কার্ড সেই কোম্পানির কাস্টমার কেয়ারে যাবেন, গিয়ে সেগুলো বন্ধ করে আসবেন। এবং অনলাইনে যদি আপনার কোনো রকম কন্ট্যাক্ট থাকে, সেই কন্ট্যাক্টের টাকাটা পরবর্তীতে আপনার মোবাইলে মেসেজ আকারে আসবে যে আপনার নামে এত টাকা বিল বাকি আছে, মোকালাফা জরিমানা আছে, সেগুলো আপনাকে এই নাম্বারে পরিশোধ করতে হইব। একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা পরিশোধ করে দিবেন। আর যদি না দেন, যদি পাত্তা না দেন, তাহলে পরবর্তীতে আপনার নামে মামলা হবে। আর মামলা যদি হয়, সেই মামলাও মানে ডিসমিস করার রাস্তা আছে একটাই, আপনি টাকা পরিশোধ করবেন, মামলা উঠে যাবে। ঠিক আছে, টাকা পরিশোধ করবেন, মামলা উঠে যাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি সিজ করা হয়, সেটাও ঠিক হয়ে যাবে। আপনার ইকামা যদি বন্ধ করে দেওয়া হয়, খেতামত বন্ধ করে দেওয়া হয়, সেটাও ঠিক হয়ে যাবে। সব কিছু এভরিথিং ঠিক হয়ে যাবে। শুধু আপনি তাদের পাওনা টাকাটা দিয়ে দিলেই হইব। মামলা থেকে রেহাই পেতে হলে, সবকিছু থেকে, বিপদ আপদ থেকে রেহাই পেতে হলে, এক কথায় আপনি তাদের পাওনা টাকা পরিশোধ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।